স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। সারা বিশ্বে এখন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত। সারা পৃথিবী বিপর্যস্ত। কয়েক লক্ষ লোক মারা গেছে এবং কয়েক লক্ষ লোক এখন আক্রান্ত। আমরা সকলের জন্য, যারা মারা গেছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি এবং যারা বেঁচে আছে পৃথিবীর জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বীমা ক্লাস আরম্ভ করছি। ফিনান্স ব্যাংকিং ও বীমা বিষয়ের দ্বিতীয় পত্র ব্যাংকিং ও বীমা বিষয় কোড 293। এই ক্লাস শুরু করার আগেই তোমাদের সাথে আমি দু একটি আরো কথা বলে নিতে চাই। তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমরা জানি করোনা ভাইরাসের কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। এই স্বাস্থ্যবিধি মেনেই আমাদের কাজ করতে হবে। পৃথিবীতে যেমন করোনা ভাইরাস দ্বারা মানুষ স্বাস্থ্যগতভাবে আক্রান্ত হচ্ছে, তেমন অর্থনৈতিকভাবেও বিধ্বস্ত হচ্ছে পুরো পৃথিবী, আমাদের বাংলাদেশ। এবং তা সত্ত্বেও শিক্ষা ক্ষেত্রে করছে ব্যাপক বিপদ। এমন অবস্থায় আমাদের বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় অনলাইনের মাধ্যমে তোমাদের পাঠদান করার জন্য একটা বিশেষ ব্যবস্থা নিয়েছে। সেই হিসাবে আমরা তোমাদের কাছে এই পাঠদান করছি। আমি তোমাদের দ্বিতীয় পত্র ব্যাংকিং বিভাগ, যা বিষয় কোড 293, এই বিষয়ের উপরে আমি বেশ কয়েকটি অনলাইন ক্লাস নেব। এখন এই অনলাইন ক্লাস তোমাদের কলেজ ওয়েবসাইট থেকে নিয়ে তোমাদের দেখে নিতে হবে। তোমাদের কাছে আমার আরেকটি পরামর্শ, তোমরা এই সময় বাইরে বেশি ঘোরাফেরা করবে না, প্রয়োজনের ছাড়া বাইরে যাবে না। এমন অবস্থায় এমনকি ক্রিকেট, হাডুডু, ফুটবল এইসব খেলা থেকেও এই সময়ের বিরত থাকতে হবে, অর্থাৎ জনসমাগম এড়িয়ে চলতে হবে। এই অবস্থায় তোমরা ঘরে বসে জ্ঞান অর্জন করবে, বই লেখাপড়া করবে। তোমাদের পাঠ্যপুস্তক যেগুলো আছে ফিনান্স, ব্যাংকিং, বীমা সহ অন্যান্য বিষয়গুলি ভালো করে অধ্যয়ন করবে। তার সাথে তোমরা অন্যান্য বই পুস্তকও পড়তে পারো। তোমরা এমনকি বর্তমানে ফেসবুক, ইউটিউবে প্রচুর পরিমাণে ইংলিশ ক্লাস হচ্ছে, অন্যান্য ক্লাসগুলি তোমাদের দেখে নেবে। এই তোমাদের পরামর্শ রেখে আমার ক্লাস শুরু করছি। দ্বিতীয় পত্র ব্যাংকিং ও বীমা, এই বিষয়ে তোমাদের আরেকটি বিষয় আমি তোমাকে জানিয়ে দিতে চাই যে আমি যেমন একই সাথে ক্লাস নেব, তেমনই তোমাদের কোন বইটি পড়তে হবে তাও তোমাকে আমি বলে দিচ্ছি। এই বইটি পড়বে ফিনান্স, ব্যাংকিং ও বীমা, দ্বিতীয় পত্র। লেখক হচ্ছে মোহাম্মদ বানিজউদ্দিন, প্রভাষক সরকারি শহীদ আব্দুল সালাম কলেজ, কালিয়ানড়াই। এই বইটি আমাদের কালিয়া বাজারে পাওয়া যাচ্ছে। তোমরা যে কোনো বই থেকে বই কিনে নিয়ে তোমরা লেখাপড়া করতে পারবে। এই তোমাদের আমার কাছে পরামর্শ থাকলো। আরেকটি পরামর্শ থাকলো, তোমাদের কাছে যাদের অ্যান্ড্রয়েড সেট আছে তাদের ভালো কথা, আর যাদের কাছে অ্যান্ড্রয়েড সেট নেই, অ্যানালগ সেট আছে, যাদের অ্যান্ড্রয়েড সেট আছে তাদের কাছ থেকে তোমরা এই বিষয়গুলো জেনে নিয়ে তোমরা একটু লেখাপড়া করবে। এরপরে আমি আসি যে দ্বিতীয় পত্র ব্যাংকিং ও বীমা। এটা দুইটি অংশ আছে, একটি হচ্ছে ব্যাংকিং অংশ আর একটি হচ্ছে বীমা অংশ। ব্যাংকিং অংশ থেকে মোট 9টি অধ্যায় আছে, প্রথম থেকে 9টি অধ্যায় আছে এবং দ্বিতীয় অংশে 5টি অধ্যায় আছে, অর্থাৎ 10ম থেকে 14দশ অধ্যায় পর্যন্ত আর 5টি অধ্যায় আছে। আমাদের সৃজনশীল প্রশ্ন উভয় অংশ থেকে হবে। ব্যাংকিং অংশের 9টি অধ্যায় থেকে মোট 7টি প্রশ্ন হবে
এবং বিমা অংশের 5টি অধ্যায় থেকে মোট 4টি প্রশ্ন হবে। এই দিয়ে মোট 11টি সিকিউ প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্ন, ক্রিয়েটিভ কোশ্চেন থাকবে। এই 11টির মধ্যে থেকে তোমাদের ব্যাংকিং এবং বিমা উভয় অংশ থেকে তোমাদের অ্যান্সার করতে হবে, অর্থাৎ দুইটি অংশই তোমাদের ভালো করে লেখাপড়া করতে হবে। ব্যাংকিং অংশে থেকে কমপক্ষে 4টি প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে, অন্যদিকে বিমা অংশ থেকে কমপক্ষে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর বাকি 1টি প্রশ্নের উত্তর তোমরা নিজ মত পছন্দ মতো যে কোনো অংশ থেকে দেওয়া যাবে। অর্থাৎ তোমাদের ব্যাংকিং এবং বিমা উভয় অংশই তোমাদের ভালো করে অধ্যয়ন করতে হবে। এক্ষেত্রে তোমাদের অলসতা, অযথা সময় নষ্ট করে কোনোভাবেই নষ্ট করবে না, আমি এটা আশা করছি। তাহলে ব্যাংকিং ও বিমা দুইটি অংশ কোনভাবে কতটা প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদের এখন স্পষ্টভাবে এটা তোমাদেরকে আমি বলে দিলাম। আশা করি তোমরা এর থেকে খুব ভালো করে বুঝে প্রশ্নের উত্তর সময় প্রশ্নের উত্তর দেবে। এরপর আমরা আজকে ব্যাংকিং থেকে আলোচনা করব। ব্যাংকিং অধ্যায় অর্থাৎ আমাদের প্রথম অধ্যায়টা আজকে আমরা শুরু করছি। অল্প সময়ের মধ্যে কিছু কথা তোমাদের বলি। প্রথম অধ্যায় হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, অর্থাৎ আমাদের ব্যাংক ব্যবস্থা সম্পর্কে যে প্রাথমিক ধারণা আছে এগুলো আমরা জানব। এই প্রথম অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারব এই বিষয়ে তোমাদের কিছু ধারণা দিই। ব্যাংক এই অধ্যায় শেষে আমরা কি করব, আমরা এই অধ্যায় শেষে আমরা যা শিখতে পারবো তা হলো ব্যাংকের উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারব। দ্বিতীয় নম্বর হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব। 3 নম্বর হচ্ছে ব্যাংকিং ব্যবসায়ের প্রকৃতি ও ধরন ব্যাখ্যা করতে পারব। বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জানতে পারব। পঞ্চমত বাংলাদেশে ব্যাংক ব্যবস্থার নিয়ন্ত্রণ বিধান ব্যাখ্যা করতে পারব। ব্যাংক আর গ্রাহক সম্পর্ক জানতে পারব। তাহলে আমরা এই অধ্যায় শেষে এই বিষয়গুলি আমরা জানতে পারব। তাহলে আমরা এখন সামনে আরো অগ্রসর হই এবং আমরা এখন মূল পাঠে আমরা যাই। আজকে তোমাদের অতি অল্প সময় ক্লাস নেব, বাকি সময় প্রথম হচ্ছে তোমাদের ব্যাংকের ধারণা, অর্থাৎ ব্যাংকের সংজ্ঞা এবং ব্যাংক বলতে কি বোঝায় এ বিষয়ে আলোচনা করব অল্প সময়ের মধ্যে। দ্বিতীয় নম্বর হচ্ছে ব্যাংকের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। আজকে এই দুটো বিষয়ের উপরে আলোচনা করেই আজকের পাঠ শেষ করব। ব্যাংকের ধারণা অর্থাৎ কনসেপ্ট অফ ব্যাংক। আমরা ব্যাংকের ধারণা বা ব্যাংক বলতে কি বোঝায়, ব্যাংক সংজ্ঞা বলতে কি বোঝায়। ব্যাংক বলতে আমরা একটি আর্থিক প্রতিষ্ঠানকে বুঝাবো। ব্যাংক বলতে আমরা একটি আর্থিক প্রতিষ্ঠানকে বুঝবো যে প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন হয়, অর্থের ব্যবসায় সংগঠিত হয়। অর্থাৎ ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যে ব্যাংকে কিছু মানুষ অর্থ জমা রাখে, আবার কিছু মানুষ ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে, কিছু মানুষ অন্য ব্যাংক থেকে কিছু ঋণ গ্রহণ করে। এমন একটা প্রতিষ্ঠানকে আমরা এটা ব্যাংক বলতে পারি। এক্ষেত্রে আমরা অধ্যাপক কেয়ান ক্রসের একটি সংজ্ঞা উল্লেখ করতে পারি। তিনি বলছেন ব্যাংক হলে একটি আর্থিক মধ্যস্থতাকারী ধার ও ঋণের ব্যবসা। অর্থাৎ ব্যাংকে একটা বলছে ধার ও ঋণের ব্যবসার একটা মধ্যস্থতাকারী একটা প্রতিষ্ঠান। আর ব্যাংক তাহলে আমরা এখন কি বলতে পারি, তাহলে আমরা ব্যাংকে এভাবে সংজ্ঞা বলতে পারি ব্যাংক এমন একটা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান যাদের উদ্বৃত্ত অর্থ আছে
তাদের কাছ থেকে অর্থ জমা রাখে এবং যাদের মূলধনের অভাব আছে, যে সমস্ত বিনিয়োগকারী মূলধনের অভাব আছে, তাদেরকে এই মূলধন সরবরাহ করে। এর যে মধ্যস্থ কাজ করে, এই ধরনের একটা প্রতিষ্ঠানকে ব্যাংক বলে। অর্থাৎ এখানে আমরা এত বলতে পারি যে সমস্ত ব্যক্তিবর্গের অর্থের উদ্বৃত্ত অর্থ আছে, সঞ্চিত অর্থ আছে, এই সঞ্চিত অর্থ আমানত হিসাবে ব্যাংকে জমা রাখে এবং এই জমাকৃত অর্থ ওই সমস্ত ব্যক্তিবর্গ যায় যাদের ব্যবসার জন্য বিনিয়োগের প্রয়োজন, এর জন্য তাদের কাছ থেকে ঋণ প্রদান করে। তাইলে এই দিক দৃষ্টিতে একে বলবো যে ব্যাংক একটা আমানতকারী প্রতিষ্ঠান। যে সমস্ত আমানতকারী প্রতিষ্ঠান অর্থাৎ জনসাধারণের কাছ থেকে তারা সঞ্চয় জমা রাখে, অন্যদিকে এই ব্যাংক ওই সঞ্চিত অর্থ অন্য কোনো ব্যক্তিকে তাদের মূলধন সরবরাহ করে, তার ঋণ সরবরাহ করে এখানে দেয়। তাহলে এই ধরনের একটা প্রতিষ্ঠানকে আমরা ব্যাংক বলবো। তাহলে আমরা এখন এইভাবেই আমরা এই ব্যাংকের সংজ্ঞায়িত করতে পারি যে ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যেখানে অর্থ লেনদেন সংগঠিত হয়, অর্থ জমা রাখা হয়, অন্যকে ঋণ প্রদান করা হয় এবং অন্য কোন স্থানে অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগ করা হয়। এমন একটা আর্থিক প্রতিষ্ঠানকে আমরা ব্যাংক হিসেবে আখ্যায়িত করতে পারি। তাহলে আমরা এ বিষয়ে ব্যাংকের ধারণা আমরা জানলাম। এবার সেকেন্ড রাউন্ড, যেটা আজকে লাস্ট আলোচনা হবে, সর্বশেষ আলোচনা হচ্ছে ব্যাংকের বৈশিষ্ট্য। তাহলে সংজ্ঞা থেকে আমরা এই স্পষ্টই কিছু বৈশিষ্ট্য আমরা বের করতে পারি। প্রথম হচ্ছে সংগঠন। ব্যাংকে আমরা একটা সংগঠন অভিহিত করতে পারি, অর্থাৎ ব্যাংকের একটা কৃত্রিম সত্তা আছে, আইন দ্বারা গঠিত হয়, অর্থাৎ নির্দিষ্ট আইনের মাধ্যমে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এই ধরনের ব্যাংক একক মালিকানা হতে পারে, অংশীদারি কারবারি হতে পারে, অথবা যৌথ মূলধনী রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এই ধরনের ব্যাংক ব্যবস্থাটা গড়ে উঠতে পারে। এজন্য আমরা এটাকে একটা সংগঠন বলে অভিহিত। তাহলে এটার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যাংক একটি সংগঠন, কৃত্রিম সত্তা বিশিষ্ট একটি সংগঠন। নাম্বার 2, এটা হচ্ছে আর্থিক সচ্ছলতা। ব্যাংক একটা আর্থিক সচ্ছল প্রতিষ্ঠান। এখানে আর্থিক সচ্ছলতা আছে বলেই সবাই ব্যাংকের কাছে অর্থ জমা রাখতে পারে। অর্থাৎ ব্যাংক যে কোনো সময় যে কোনো ব্যক্তি অর্থ জমা রাখলে তাকে যে কোনো সময় ফেরত দিতে পারে, এর সক্ষমতা আছে। শুধু তাই নয়, তার এই অর্থ বিনিয়োগও করতে পারে। অর্থাৎ আর্থিক সচ্ছলতা, অর্থাৎ ব্যাংকের অন্যান্য বৈশিষ্ট্য হবে এই ব্যাংক একটা আর্থিক সচ্ছলতা প্রতিষ্ঠান। নাম্বার 3, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে নিরাপত্তা। ব্যাংক জনগণের যা আমানত নেয় এটা পূর্ণ নিরাপত্তা প্রদান করে, এটার একটা অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ ব্যাংক যেমন একদিক থেকে জনগণের আমানত নেয়, নিরাপত্তা রাখে, চুরি ডাকাতি অথবা অন্য কোনোভাবে জনগণের অর্থ আমানত খেয়ানত না হতে পারে। অন্যদিকে অন্য কোনো ব্যাংক যখন কোনো ব্যক্তিকে ঋণ প্রদান করে এমন সব ব্যক্তিকে দেয় যাতে করে এই অর্থটা আবার ফেরত পেতে পারে। এই দৃষ্টিতে এই ব্যাংক হচ্ছে একটা নিরাপত্তা প্রদানকারী একটি প্রতিষ্ঠান। নাম্বার 4, মূলধন গঠন। ব্যাংক মূলধন গঠন করে, অর্থাৎ ব্যাংক জনগণের কাছ থেকে আমানত নেয়, ক্ষুদ্র 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 আমানত গ্রহণ করে, বিশেষ করে সঞ্চয়ী, চলতি এবং স্থায়ী আমানতের মাধ্যমে অর্থ গ্রহণ করে। এই আমানতটাই ব্যাংকের একটা মূলধন গঠন হয় এবং সারা দেশে এই ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ দিয়ে মূলধন গঠন হয়। এই মূলধন আবার অন্য কোনো ব্যক্তিকে ঋণ প্রদান হিসেবে দিতে পারে। নাম্বার 5, গোপনীয়তা রক্ষা। ব্যাংক সবসময় গোপনীয়তা রক্ষা করে, অর্থাৎ তার গ্রাহকের কোনো বিষয় অন্য কোনো কাউকে বলে না। অর্থাৎ তার একজন আমানতের পরিমাণ কত আছে, কম না বেশি আছে, এটি অন্য কোনো ব্যক্তিকে জানতে দেয় না। অর্থাৎ অন্য কোনো
ব্যক্তি জানতে পারে না। এই জন্য এই ব্যাংকে একটি গোপনীয়তা রক্ষাকারী একটা প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করা হয়, কোনোভাবেই অন্যের কাছে প্রকাশ করে না। নাম্বার 6, সেবাদানকারী প্রতিষ্ঠান। আসলে ব্যাংক একটা সেবা প্রতিষ্ঠানকারী প্রতিষ্ঠান। ব্যাংক বিভিন্নভাবে জনগণকে সেবা প্রদান করে। যেমন জনগণের আমানত রক্ষা করে। স্বাভাবিকভাবেই জনগণ এই সেবা পেয়ে থাকে যে তার এখানে ব্যাংকে রাখে, ব্যাংকে আমানত হিসেবে রাখে, এবং এই জন্য জনগণকে তার উদ্বৃত্ত অর্থের রাখার জন্য কোনো টেনশন ফিল করতে হয় না। অর্থাৎ জনগণ এভাবে একটা সেবা প্রদান করে। নাম্বার 2, সে প্রতিনিধিত্ব করে, বিভিন্ন জনগণের আমানতকারী প্রতিনিধি হিসেবে কাজ করে। অন্যকে ঋণ প্রদান করে, যাদের বিনিয়োগকারীদের যাদের মূলধনের অভাব হয়েছে তাদের মূলধন সরবরাহ করে সেবা প্রদান করে। তারপরে বিভিন্ন ধরনের যেমন টেলিফোন বিল, বিদ্যুৎ বিল ইত্যাদি ইত্যাদি প্রতিনিধিত্বের কাজ করে সেবা প্রদান করে। নাম্বার 7 হচ্ছে বিশ্বস্ততা। ব্যাংক একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ব্যাংক অন্যর কোনো সময় বিশ্বাসঘাতকতা করে না। অর্থাৎ যে সমস্ত আমানতকারী তার আমানতি অর্থ জমা রাখে তাদেরকে যে কোনো সময় অর্থ ফেরত দেয়। তাদের আমানতিত অর্থ ফেরত দিতে কোনো সময় কুণ্ঠাবোধ করে না। এদিক থেকে যেমন বিশ্বস্ত করে, অন্যদিকে ব্যাংকে করে একজন ব্যক্তির অর্থ অন্য জায়গায় স্থানান্তরিত করে দেয় এবং সঠিকভাবে পৌঁছে দেয়। তাহলে এইভাবে সে বিশ্বস্ততা প্রদান করে। এমনকি নিশ্চয়তা পত্র, প্রত্যয়পত্র ইত্যাদি প্রদান করে। কারণ এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বলেই ব্যাংকের কাছ থেকে যে কোনো ব্যক্তি নিশ্চয়তা পত্র বা প্রত্যয়নপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করতে পারে। এই জন্য আমরা বলতে পারি এই যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। সর্বশেষে আমি তোমাদের বলবো যেটা আছে ব্যাংকের বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। আমরা জানি বিনিময়ের মাধ্যম বলতে এখানে অর্থকে বোঝানো হয়েছে, কিন্তু অর্থই শুধু বিনিময়ের মাধ্যম, এখানে বিনিময়ের মাধ্যম অর্থ, কিন্তু ব্যাংক বিনিময় অর্থ ছাড়াও আরো বিভিন্ন মাধ্যম সৃষ্টি করে, যেমন চেক, বিনিময় বিল, হুন্ডি ইত্যাদির মাধ্যমেও ব্যাংক এটা সেবা প্রদান করে। আর তাহলে এইভাবে ব্যাংক কি করে বিনিময় মাধ্যম সৃষ্টি করে। তাহলে আমরা আজকে এই পাঠদানের মাধ্যমে আমরা এটুকু জানতে পারলাম যে ব্যাংকের দুটো বিষয় আমরা জানতে পারলাম। এক নম্বর হচ্ছে ব্যাংকের ধারণা, অর্থাৎ তার ব্যাংকের সংজ্ঞা, ব্যাংক বলতে কি বোঝায় এটা আমরা যেমন জানতে পারলাম, তেমন ঠিক ব্যাংকের বৈশিষ্ট্য সম্পর্কেও আমরা জানতে পারলাম। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আর বেশি কথা বলবো না। তোমাদের কাছে আমার পরামর্শ থাকলো, তোমাদের কাছে তোমরা যখন প্রথম বর্ষে ভর্তি হয়েছো তখন তোমাদের কাছে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়েছি। তোমরা এই মোবাইল নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। এই ভিডিওটি আমি কলেজের ওয়েবসাইট নাম্বারে দিয়ে দেবো। তোমরা ওয়েবসাইট নাম্বার থেকে নিয়ে তোমাদের ক্লাসটি নিয়ে নিতে পারো। এরপরেও তোমরা আমাকে যে কোনো সময় করে, বিশেষ করে তোমাদেরকে আমি অনুরোধ করব রাত্রি 9টার পরে, যে কোনো সময় রাত্রি 9টা থেকে 10টার ভিতরে তোমরা ফোন করে, পার্সোনালি ফোন করে আমার কাছ থেকে তোমাদের পাঠ সম্পর্কে জানবে। দ্বিতীয় দিন আমরা ব্যাংকের এই অধ্যায়ের উপরে ক্লাস নেব এবং আমি আশা করি এই আগামী ক্লাসটিতে আমরা প্রথম অধ্যায়টা শেষ করব। এইভাবে আগামী যদি বৈশ্বিক এই মহামারীর কারণে যদি ক্লাস আরম্ভ না হতে পারে, ফিজিক্যালি যদি ক্লাস আরম্ভ না হয়, তাহলে অনলাইন ক্লাসের মাধ্যমে আগামী নভেম্বরের ভিতরে নিয়মিতভাবে ক্লাস নিয়েই আমি তোমাদের এই পাঠদান শেষ করবো ইনশাল্লাহ। তো তোমাদের আজকাল বেশি না করে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো
এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে এই সঠিকভাবে পাঠদানের আশা ব্যক্ত করে আমি এখানে আজকের আলোচনা শেষ করেছি। তোমাদের সবাইকে শুভেচ্ছা।